বীর মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তাদের সম্মান সর্বোচ্চ বললেন প্রধানমন্ত্রী। রাজধানীর বিভিন্ন জায়গায় কোটা বিরোধীদের সড়ক অবরোধ, থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নদী ভাঙন শুরু, দৃশ্যমান হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী মনোনয়ন, এখনো মেলেনি হত্যা চেষ্টার রহস্য। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 2টার বিশেষ সংবাদে, সাথে আছে আমি MAG ওসমানী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, স্টার্ট আপে বিপুল সম্ভাবনার হাতছানি, $1 বিলিয়ন বিদেশি বিনিয়োগ আকর্ষণের প্রত্যাশা। বীর মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তার সম্মান সর্বোচ্চ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী কেউ যাতে পিছিয়ে না থাকে তার জন্য সরকার সচেষ্ট রয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। আরও থাকছে আকবর হোসেন সুমনের রিপোর্টে। বিসিএস, নন বিসিএস গবেষক এবং দেশের যোগ্য নাগরিকদের জ্ঞান ও সক্ষমতা বাড়াতেই 2018 সালে ফেলোশিপ চালু করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই শিক্ষাবৃত্তি নিয়ে বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নেন মেধাবীরা। তেমনই মেধাবী বীর মুক্তিযোদ্ধার সন্তান শমশের সর্দার, যিনি নিজ যোগ্যতায় যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। এ পর্যন্ত শমশের সর্দারের মতোই 308 জন স্নাতকোত্তর এবং 116 জন পিএইচডি ফেলোকে এই বৃত্তি দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে যাদের 241 জন ফিরে এসে মানুষ ও দেশ গড়ার কাজ করছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে নির্বাচিত মেধাবীদের হাতে ফেলোশিপের সনদ তুলে দিয়ে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন 1996 সালে ক্ষমতায় এসে এই ফেলোশিপ চালু করা হলেও পরবর্তী সময় তা বন্ধ করে দেওয়া হয়। আমি 96 সালে সরকারে সেই ফেলোশিপ দিয়েছিলাম, যেটা আমি আগে বললাম যে মাঝামাঝি পথায় যখনই বিএনপি ক্ষমতা আসলো, খালেদা জিয়া এসে সেটা বন্ধ করে দিল। অনেকে বিপদে পড়ল। মানুষ তো আর চিরদিন বেঁচে থাকে না। হ্যাঁ, পরপর 4 বার ক্ষমতা এসেছি, অনেক কাজ করার সুযোগ পাচ্ছি, মানুষের জীবন মান উন্নত করতে পেরেছি। বাংলাদেশ আর সেই 15 বছর বা 20 বছর আগের বাংলাদেশ না, এখন একটা পরিবর্তন হয়েছে, বদলে যাওয়া বাংলাদেশ। ভবিষ্যতে কেউ যেন এই শিক্ষাবৃত্তিগুলো বন্ধ করতে না পারে, সেজন্য ট্রাস্ট ফান্ড গঠন করে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। অনেকে আমরা নিজেরা আমাদের প্রবাসী বাঙালিদের অনুরোধ করে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে যাতে তার পড়াশোনা সম্পন্ন করে আসতে পারে সে ব্যবস্থাও করেছি। কিন্তু সেটা সম্পন্ন করতে যে যারা চাকরিজীবী ছিল তাদের কিন্তু চাকরিও চলে গিয়েছিল, বিএনপি তাদেরকে বাতিল করে দেয়। তো সেই জন্য এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যাই এখন দেব একটা ট্রাস্ট ফান্ড করে দেব, যে পট করে কেউ যেন আর বন্ধ করতে না পারি। দৃঢ় কণ্ঠে আবারও জানালেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান তার কাছে সবার আগে বিবেচ্য বিষয়। তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। আমি জানি এর মধ্যে অনেকেই হয়তো আমাদের দলের সমর্থন নেই, অন্য জায়গায় চলে গেছেন, বা অনেকের অনেক কিছু থাকতে পারে। যে যেখানেই যাক সেটা আমার কাছে বিবেচ্য না। আমার কাছে বিবেচ্য যে তারা তাদের সর্বস্ব ত্যাগ করে, নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। অর্জিত জ্ঞান দেশ ও মানুষের কল্যাণে নিবেদনের আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। এই দেশকে এই মর্যাদা নিয়ে যেতে এগিয়ে যেতে পারে সেইভাবে গড়ে তুলবে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। সংস্কারের নামে বিরাজনীতিকরণের ষড়যন্ত্রের শিকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 1/11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মাইনাস ফর্মুলায় 2007 সালে বন্দী হয়েছিলেন গণতন্ত্রের মানুষ কন্যা। মৃত্যুর মুখ থেকে বারবার ফিরে এসে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় নেমেছেন রাজপথে। সেই রাজপথের আন্দোলনেই জনগণের মাঝে ফিরে আসেন আওয়ামী লীগ সভাপতি, ফিরে আসে গণতন্ত্র। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন।
স্বাধীনতা বিরোধী অপশক্তির প্রচ্ছন্ন ছায়ায় বিএনপি জামায়াত জোট সরকারের লাগামহীন দুর্নীতি, খুন, ধর্ষণ ও জঙ্গিবাদী রাজনীতি গণতন্ত্রের সংকট তৈরি করেছিল, যার খেসারত দিতে হয়েছিল গণতন্ত্রকামী জনগণকে। 2007 সালে রাজনৈতিক সংস্কারের নামে ক্ষমতা দখল এবং সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারের অনাকাঙ্ক্ষিত প্রভাবে ভুলুণ্ঠিত হয় গণতন্ত্র। সংস্কারের নীল নকশার মাইনাস ফর্মুলায় 16 জুলাই ষড়যন্ত্রমূলক মামলায় সুধা সদন থেকে গ্রেফতার করা হয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। দলীয় নেতাকর্মীদের ওপর নেমে আসে দমন পীড়নের খড়গ। তারা খালেদা জিয়াকে পরবর্তীতে অ্যারেস্ট করেছে ঠিকই, কিন্তু সেটা লোক দেখানো অনেকটা। মামলাও হয়েছে ঠিকই, কিন্তু শেখ হাসিনার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য তারা চেষ্টা করেছে। শেখ হাসিনার অকুতোভয়, অত্যন্ত নির্ভয়ে তিনি ফেস করেছেন বলেই, এবং আমাদের যতই দলের ভিতর ষড়যন্ত্র ছিল, কিন্তু আমাদের তৃণমূলের নেতাকর্মীরা শেখ হাসিনার নেতৃত্বের প্রতি একাত্মতা ছিল বলেই, ঐক্যবদ্ধ ছিল বলেই সেই সরকার ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধু কন্যার সঙ্গে চিরতরে গণতন্ত্রের কবর রচনার মাস্টার প্ল্যান ছিল 1-11 গোষ্ঠীর। বাংলাদেশ নিয়ে একটা খেলা খেলছিল তখন, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি 111 সরকার ডক্টর ইউনূসের মতো লোককে মতো রাজনীতিতে দাবিয়েছে, বিরাজনীতি করার চেষ্টা, ডক্টর ইউনূসের মতো লোকদেরকে রাজনীতিতে নামিয়ে বাংলাদেশের রাজনীতিকে বিরাজনীতি করার চেষ্টা, গণতন্ত্রকে প্রোগ্রামতে হত্যা করার চেষ্টা, এই ছিল সেই আর্নি বেস তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্য। দেশ জুড়ে ছাত্র বিক্ষোভ এবং গণতন্ত্রের মুক্তির দাবিতে সোচ্চার সরব আন্দোলনে ফখরুদ্দিন মঈনুদ্দিনের মসনদ কেঁপে ওঠে। মুক্ত শেখ হাসিনার সঙ্গে 2008 সালের 11 জুন মুক্তি পায় কাঙ্ক্ষিত গণতন্ত্র। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যে ছাত্রলীগ ও কোটা বিরোধীরা একই সময়ে সমাবেশ ডাকায় থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয়। দুপুর থেকে পাল্টাপাল্টি কর্মসূচি রয়েছে মুক্তিযুদ্ধের সপক্ষে সংগঠনগুলোরও। সকাল থেকেই বিভিন্ন সড়ক আটকে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। মেরুল বাড্ডা, প্রগতি সরণি, বসুন্ধরা আবাসিক এলাকায় লাঠি সোটা সহ অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন তারা। যানবাহন আটকা পড়ায় তীব্র যানজটে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পথচারীরা। ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সোমবার দিনভর ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষে আহত হন কয়েকশো শিক্ষার্থী। এর প্রতিবাদে কোটা বিরোধীদের বিক্ষোভ এবং ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের পাল্টাপাল্টি মিছিল সমাবেশ ঘিরে দেশ জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। প্রত্যয় স্কিমের যুক্তিসঙ্গত সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশের 40টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন শিক্ষক নেতারা। তারা বলেন, প্রত্যয় স্কিম বাতিল, শিক্ষকদের সুপার গ্রেড দেওয়া এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রণয়নের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন সহ সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন চলবে। শিক্ষকদের সঙ্গে আলোচনা না করে প্রত্যয় স্কিমের সংযুক্তি করার মধ্য দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবহেলা করা হয়েছে বলেও অভিযোগ করেন শিক্ষকরা। দ্রুত এই সমস্যার সমাধান চান শিক্ষকরা। যে প্রত্যয় স্কিম প্রত্যাহার এবং প্রতিশ্রুত সুপার গ্রেড সেটা আপনারা মেনে নিন, এবং আমাদের উচ্চতর বেতন স্কেল সেটা অবিলম্বে চালু করুন। সারা দেশে অবিলম্বে দাবি মেনে আমাদের সেই ব্যবস্থাকে তুলে নিয়ে দেন। দেশের উত্তর পূর্ব ও পশ্চিমাঞ্চলের সব নদ নদীর পানি কমে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও দুর্ভোগে বানভাসীরা। পানি কমার সাথে সাথে তীব্র নদী ভাঙনে দিশেহারা দুপারের বাসিন্দারা। দৃশ্যমান হচ্ছে ফসলের ক্ষয়ক্ষতি। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগে 5টি উপজেলার বানভাসীরা। যমুনার তীব্র ভাঙনে পূর্ব শাহজাদপুরের চৌহালি, শাহজাদপুরে ব্রাহ্মণগ্রাম, আরকান্দি, জালালপুর, ভেকা, হাটপাচিলে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও আবাদি জমি। এক সপ্তাহে নদীগর্ভে চলে গেছে 30টি ঘরবাড়ি। 300-400 পরিবার এখানে গ্রাম থেকে সরে গেছে। যা কিছু লোকগুলো গ্রামের সাইডে বাড়ি করছে, আর এগুলো আর থাকতেছে না, নদীর মুখে পড়ে যাইতেছে। নদী শাসন করার কাজ সুপ্রমত হইতেছে না। বস্তা কিভাবে ফালান লাগবো সেভাবে বস্তা হইতেছে না। হনে একখান এবারে বস্তা ফেলে কাম হবো না। ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি পানি উন্নয়ন বোর্ডের। বর্তমানে নদীর পানি কিছুটা বৃদ্ধি পাওয়ায় কাজ একটু ব্যাহত হয়েছে। পানি কমার সাথে সাথে আমাদের আবার
পুরো উদ্যমে কাজ শুরু হবে। পানি কমলেও টাঙ্গাইলে এখনো ঝিনাই ও ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গোপালপুর, ভুয়াপুর, কালিহাতী, সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি নদীতে ভেঙে যাচ্ছে। টাকা পয়সার অভাব, ঘর দরজা ভেঙে গেছে, নদীর মধ্যে ছেড়ে দিচ্ছি। 1.5 মাসের মতো আমরা পানিতে থাকি, বাজার ঘাট নাই, খাওয়া দাওয়া নেই। গাইবান্ধা কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবারের বন্যায় 66,800 কৃষকের 6,466 হেক্টর ফসল নষ্ট হয়েছে। আর সম্পূর্ণরূপে পানিতে তলিয়ে গেছে 76,40,00,000 টাকার কৃষি পণ্য। জমা জমি সবকিছু ক্ষেত্রের সবকিছু মনে করেন কি ডুবে মনে করেন অসতল হয়ে গেছে। ধান শেষ, কিন্তু কুশারের অর্ধেক মনে করেন মাঞ্জে পানি। কুড়িগ্রামে নষ্ট হয়েছে 50,000 কৃষকের 105 কোটি টাকার ফসল। এখনো অনেক পরিবার গবাদি পশু সহ উঁচু বাঁধে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। বাড়িতে তলাইছে, এখন তো পানি শুকিয়ে বের নিতে, তা তো বাড়িতে এলাও হাডুখানিক পানি আছে। মহিমা পলি, 21 টেলিভিশন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। এ সময় ট্রাম্পের রানিং মেট হিসেবেও ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জে.ডি. ভ্যান্সের নাম ঘোষণা করা হচ্ছে। এদিকে ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টার কী কারণ থাকতে পারে তা এখনও অনুসন্ধান করছে তদন্ত সংস্থাগুলো। আজহারুল ইসলামের ডেস্ক রিপোর্ট। মুখে রক্ত নিয়ে ডোনাল্ড ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত ঊর্ধ্বে তুলে ধরেছেন। এ ছবি শুধু ইতিহাস বানায়নি, বরং নভেম্বরের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে তাকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। স্থানীয় সময় সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে দলের হয়ে প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত হয়েছেন ট্রাম্প। সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জে.ডি. ভেন্সের নাম ঘোষণা করেন তিনি। ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে বলেন, অনেক চিন্তাভাবনার পর ভাইস প্রেসিডেন্ট হিসাবে ভেন্সকে মনোনীত করা হয়েছে। ভেন্স 2016 সালে তার হিলবিলি এলেজি প্রকাশ করার পর জাতীয় খ্যাতি অর্জন করেন। রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন চলবে 18 জুলাই পর্যন্ত। প্রতি 4 বছর পর পর এই সম্মেলনের আয়োজন করে দলটি। এবারের সম্মেলনে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেন দলটির বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা। এদিকে ট্রাম্পের উপর হামলার উদ্দেশ্য কি তা খুঁজতে সন্ত্রাস দমন সংস্থার সাথে একযোগে কাজ করছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন। তদন্ত আরও সামনের দিকে গেলে বিষয়টি স্পষ্ট হবে বলে জানানো হয়েছে। আজহারুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। গাজীপুরে 132টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শিক্ষা ও দাপ্তরিক কার্যক্রম ব্যাহত। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। বিপুল সম্ভাবনার হাতছানি দিচ্ছে স্টার্টআপ। দেশীয় উদ্যোক্তাদের উদ্ভাবনী শক্তি ও বিজনেস মডেলে ভর করে বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে চায় সরকার। ইতিমধ্যে বেশ কটি স্টার্টআপ কোম্পানি বিদেশি বিনিয়োগ পেয়েছে। সামনে এ খাতে বিনিয়োগ আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। আদিত্য মামুরের বিশেষ রিপোর্ট। প্রায় 1 কোটি প্রবাসী সস্তায় শ্রম বিক্রি করছেন মধ্যপ্রাচ্য সহ বিশ্বের নানা দেশে। কখনো অবৈধ পথে ইউরোপে ঢুকতে সাগর পথ পাড়ি দিতে গিয়ে অর্থ আর প্রাণ দুটোই হারাচ্ছে। প্রবাসী কর্মীদের বঞ্চনা আর দুঃখ বেদনার এমন চিত্রই চোখ খুলে দেয় এই তরুণ উদ্যোক্তার। গড়ে তোলেন স্টার্টআপ কোম্পানি। আমি প্রবাসী অ্যাপ এখন একটি বিস্ময়ের নাম। লাস্ট 30-40 বছর একইভাবে বিদেশে যাচ্ছে, ওই একই ফিজিক্যাল অফিসে ঘুরে বেড়াচ্ছে, ওনার দেশে একটা দালাল বা কাউকে দিয়ে ওনার ভিসা প্রসেস করছে, তারপরে অন্য দেশে যে দেখছে মাঝে মাঝে উনি অনেক ধোঁকা খাচ্ছে। আগে যেগুলা দালালের মাধ্যমে এগুলো আপনার নিতে হতো, এখন কিন্তু আপনি নিজে আমি প্রবাসী ব্যবহার করে আপনি প্রত্যেকটা গভর্নমেন্টের রেগুলেশন ধাপগুলোকে পূরণ করতে পারছেন। অ্যাপটি 60 লাখ প্রবাসীর আস্থায় পরিণত হবার পাশাপাশি মাত্র 3 বছরে সরকারকে রাজস্ব দিয়েছে 100 কোটি টাকা। আমি প্রবাসী যখন হয়, আমরা কিন্তু 1 টাকাও গভর্নমেন্টে স্পেন্ড করতে হয়নি এই সিস্টেমের জন্য। উল্টা এখন গভর্নমেন্ট আমাদের কাছ থেকে ইনকাম করছে। এ তো গেল প্রবাসের গল্প। দেশে লাখো নারী উদ্যোক্তার প্ল্যাটফর্ম এসবিকে টেক ভেঞ্চার্স
স্টার্টআপ কোম্পানি 40-এর অধিক স্টার্টআপকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি কর্মসংস্থান নিশ্চিত যেমন করছে, তেমনি এগিয়ে দিয়েছে নারী উদ্যোগকেও। নারী উদ্যোক্তা আছে এবং স্টার্টআপ নিয়ে কাজ করতে চায়, স্টার্টআপ করতে চায়, তাদেরকে গাইড করার যে কিভাবে সাকসেসফুল হতে পারে অথবা সাকসেসফুলি তারা কিভাবে ফান্ড রেজ করে জিনিসটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। দেশে ও দেশের বাইরে বাংলাদেশের ছোট বড় 2,500 স্টার্টআপের অভিভাবক বাংলাদেশ স্টার্টআপ কোম্পানি লিমিটেড। আইডিয়া, উদ্ভাবনী দক্ষতা বিবেচনায় আর্থিক, প্রযুক্তি, অবকাঠামো ও পরামর্শ সুবিধা সহায়তা করে এই প্রতিষ্ঠান। আইডিয়া প্রজেক্ট আছে যেটা আর্লি স্টেজে গ্রান্ট দেয়। আমাদের হাইটেক পার্কের আন্ডারে স্মার্ট বাংলাদেশ এক্সেলারেটর আছে যারা তাদেরকে ট্রেনিং প্রোভাইড করে এবং একটা গ্রান্টেরও একটা সুবিধা ব্যবস্থা করে দেয়। আর পরে যখন তারা মার্কেটে আসবে, একটু বড় হবে, তখন স্টার্টআপ বাংলাদেশ ইনভেস্ট করে তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আমি প্রবাসী সহ আরও হাজারো প্রতিষ্ঠান কেবল বিলিয়ন ডলারের রূপান্তর নয়, বরং আন্তর্জাতিক বাজারে প্রভাব রাখবে এমন করে গড়ে তুলতে চায় সরকার। আমাদের বাংলাদেশি ডায়াসপোরা অনেকেই কিন্তু আমেরিকাতে সিলিকন ভ্যালিতে স্টার্টআপ দিচ্ছে। এখন পর্যন্ত প্রায় $100 মিলিয়ন বিদেশি বিনিয়োগ এসেছে দেশের স্টার্টআপে। সংশ্লিষ্টদের আশা 2031 সালের মধ্যে আরও 10 লাখ তরুণের কর্মসংস্থানে প্রভাবকের ভূমিকা পালন করবে বাংলাদেশ স্টার্টআপ কোম্পানি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। গাজীপুরের 132টি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। দীর্ঘদিন ধরে পদ শূন্য থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা ও দাপ্তরিক কার্যক্রম, ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গাজীপুর জেলায় 776টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের মধ্যে 132টিতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। প্রধান শিক্ষকের অভাবে এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ও দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই প্রধান শিক্ষক নিয়োগের দাবি শিক্ষকদের। কাজ সেগুলি সম্পাদনের পাশাপাশি আমার নিয়মিত যে ক্লাসগুলি, সহকারী শিক্ষক হিসেবে যে আমার ক্লাসগুলি, সেগুলিও পরিচালিত করতে হয়। প্রধান শিক্ষক না থাকাতে প্রধান শিক্ষকের দায়িত্ব আমাকে নিতে হচ্ছে। অফিসে যে কাজগুলো প্রধান শিক্ষক করত, সেগুলো এখন আমাকে করতে হচ্ছে, যার কারণে যে ক্লাসগুলো আমি নিতাম অফিসের কাজের জন্য, সেগুলোর ব্যাহত হচ্ছে। দ্রুত সময়ে শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। বিদ্যালয়গুলোতে সিনিয়র সহকারী শিক্ষকদের দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা স্কুলগুলি পরিচালনা করছে। অচিরেই এই সব স্কুলগুলিতে প্রধান শিক্ষকের পদ পূরণ করা হবে। এটি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। প্রধান শিক্ষকের সংকট নিরসন হলে বিদ্যালয়ের পাশাপাশি শিক্ষার্থীরাও উপকৃত হবেন বলছেন সংশ্লিষ্টরা। মাসুমা লিসা, 21 টেলিভিশন। আবার আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদ। এবার বাণিজ্য সংবাদ। এখন থেকে নগদ গ্রাহকরা ইসলামী ব্যাংকের সাথে যুক্ত হয়ে বিশ্বের 200টারই বেশি দেশ থেকে আসা রেমিটেন্স দ্রুত সময়ে ও সহজে সংগ্রহ করতে পারবেন। ইসলামী ব্যাংক ও নগদের মধ্যে রেমিটেন্স সেবা সংক্রান্ত চুক্তি সই হয়েছে। ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিফতাউদ্দিন এবং নগদ এর এক্সিকিউটিভ ডাইরেক্টর মারুফুল ইসলাম ঝলক চুক্তিতে সই করেন। এ সময় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা এবং নগদের এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সিইও তানভীর মিশুক উপস্থিত ছিলেন। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বীর মুক্তিযোদ্ধা যে দলেরই হোক, তাদের সম্মান সর্বোচ্চ, বললেন প্রধানমন্ত্রী। রাজধানীর বিভিন্ন জায়গায় কোটা বিরোধীদের সড়ক অবরোধ, থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নদী ভাঙন শুরু, দৃশ্যমান হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী মনোনয়ন, এখনও মেলেনি হত্যা চেষ্টার রহস্য।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন eকুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 ekushe-live24.com এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।